বর্তমানে ইরান ও আমেরিকার মাঝে যেই অস্থায়ী শান্তি চুক্তি বিদ্যমান তা স্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম। পাকিস্তানের আলোচনার মাঝেই ইরান হরমুজ প্রণালীতে টোল সিস্টেম চালু করেছে। অপরদিকে আমেরিকা যেই হরমুজ প্রণালী খোলা নিয়ে এত গুরুত্ব দিল, সেই হরমুজ প্রণালী নিজেরাই আটকে রেখেছে। এই ভঙ্গুর শান্তি চুক্তিতে কারি বা লাভ আর কারি বা লস, আজকের ভিডিওতে তাই থাকছে। ভিডিও শুরুর আগে আপনাদের সকলকে বাংলাদেশের একমাত্র নিরপেক্ষ সামরিক চ্যানেলে ওয়েলকাম। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই শান্তি চুক্তিকালে কে বেশি লাভবান হবে তা বোঝার আগে দুই পক্ষের বর্তমান সক্ষমতা ও ক্ষতির পরিমাণ বুঝতে হবে। প্রথমে আমেরিকার নিজেদের রিফুয়েলিং ক্যাপাসিটি ও ইরানের এ সময় নিজেদের পুনরায় রিসাপ্লাই করা নিয়েও ভাবতে হবে। আপাতত ইরান ও আমেরিকার মাঝে কোনো প্রকার যুদ্ধ বন্ধ আছে। শান্তি চুক্তির পরপরই ইসরায়েল লেবাননে আবারও হামলা শুরু করে, যেটার পরিপ্রেক্ষিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। আবার সেটার রেসপন্সে আমেরিকা হরমুজ প্রণালীতে ব্লকেজ চালু করে। একরকম বলতে গেলে সিচুয়েশন দুই পক্ষের জন্যই একদম আনসাস্টেনেবল হয়ে পড়েছে। সিজফায়ার আর সর্বশেষ পরিণতি যে সবসময় এক হবে তা কিন্তু নয়। যে কোনো চুক্তিকে দীর্ঘমেয়াদী হতে হলে তাকে দীর্ঘমেয়াদী পাওয়ার ব্যালেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। বর্তমান পরিস্থিতিতে সেই দীর্ঘমেয়াদী চুক্তি যেখানে দীর্ঘমেয়াদী পাওয়ার ব্যালেন্সের সাথে সামঞ্জস্য থাকবে তা অনেক দূরে। প্রতিবারই শান্তি চুক্তিকালে এক পক্ষ বলে অন্য পক্ষের অনেক লাভ হচ্ছে। ইউক্রেন রাশিয়ার শান্তি চুক্তিতেও দুপক্ষ পাল্টাপাল্টি দাবি করে যে অন্য পক্ষ লাভবান হচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে এক পক্ষের লাভ মানে অন্য পক্ষের ক্ষতি। তাই শুধুমাত্র এক পক্ষেরই লাভ করা সম্ভব। শান্তি চুক্তির পরে এক পক্ষই শান্তি চুক্তির আগের অবস্থা থেকে বেশি শক্তি নিয়ে ফিরবে আর চেষ্টা করবে আগের তুলনায় প্রতিপক্ষকে ডাবল ড্যামেজ করার। নিরপেক্ষভাবে বর্তমান পরিস্থিতি বুঝতে গেলে দুই পক্ষের প্রধানদের নিজেদের দাবি না শোনাই বেস্ট। ধরে নেওয়া যাক এই শান্তি চুক্তিতে এক পক্ষ বেশি লাভ করবে। যদি তা অনেক বেশি হয় তবে ফাইনাল ডিল করা প্রায় অসম্ভব। পুরো কনভারসেশনই অযৌক্তিক। যখন পাওয়ার শিফট ছোট হয় তখন আপনি একটি বিষয় নিয়ে দামাদামি করতে পারবেন, কিন্তু যখন এই পাওয়ার শিফট বেশ বড় হয় তখন লুজিং সাইডকে বড় ছাড় দিয়ে হলেও তাড়াতাড়ি ডিল করতে হয়। তখন লুজিং সাইড এই ভয় থাকে যদি ডিল অ্যাকসেপ্ট না করা হয় পরে সেটাও পাবে না। এখন কে এই শান্তি চুক্তিতে উপকারিত হতে যাচ্ছে জানতে হলে যুদ্ধের ময়দানে তাকাতে হবে। দেশ নেতাদের কথা ধরলে হবে না। মূল আলোচনায় আসলে আমেরিকা তাদের দীর্ঘ ফ্লাইট আওয়ার অর্থাৎ লম্বা সময় ধরে শতাধিক বিমান ওড়ানো নিয়ে স্ট্রাগল করছে। এটা শুনতে বেশ বোকা লাগতে পারে। যখন সবাই অ্যামিনেশন শর্টেজ নিয়ে কনসার্ন তখন অ্যামিনেশন বাদে অন্য কিছু নিয়ে কথা বলাও যেন বোকামি। কিন্তু অ্যামিনেশন আর বম ড্রপ করতেও বিমান লাগে। যুদ্ধ বিমান নিয়ে মূল চিন্তা নয়, চিন্তা হলো রিফুয়েলিং এয়ারক্রাফট নিয়ে। KC-135 টু বি পার্টিকুলার। এই ট্যাঙ্কার ব্যবহার করেই যুদ্ধ বিমানগুলো এত দূরে গিয়ে হামলা করে। যত বেশি রিফুয়েলিং এয়ারক্রাফট থাকবে তত বেশি যুদ্ধ বিমান লম্বা সময় ধরে আকাশে থাকতে পারবে। রিফুয়েলিং বিমান ছাড়া যুদ্ধ বিমানকে বারবার বেসে ফুয়েল নিতে ফিরতে হয়। ট্যাঙ্কারের মূল সমস্যা হলো এরা বেশ বড় এবং আমেরিকা এদের একদম ওপেনে রেখেছিল। ইরান সে সুযোগ নিয়ে বেশ কয়টি রিফুয়েলিং প্লেন ধ্বংস করেছে। আমেরিকার KC-135 1965 সালে তৈরি করা হয়েছিল। অনেক আপগ্রেডের মধ্য দিয়ে গেলেও KC-135 বেশ পুরাতন। আস্তে আস্তে যা KC-46 দ্বারা রিপ্লেস হচ্ছে। নর্মালি এই রিফুয়েলিং এয়ারক্রাফট ফরেন ল্যান্ডে রিপেয়ার করা গেলেও ইরান তা ভালোভাবে ড্যামেজ করেছে। আর এই বড়সড় ড্যামেজের ক্ষেত্রে অনলি সলিউশন হচ্ছে আমেরিকার টিঙ্কার এয়ারবেসের রিফুয়েলিং এয়ারক্রাফটকে নিয়ে যাওয়া, যা আমেরিকার ওকলাহোমাতে অবস্থিত। আমেরিকা এই সিজফায়ারের সুযোগ নিয়ে তাদের ড্যামেজ রিফুয়েলিং এয়ারক্রাফটগুলো রিপেয়ার করবে। আমেরিকা, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর ফেস করা অন্যতম ইস্যু হচ্ছে ইরানের ড্রোন। সিজফায়ারের এই সময় কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইউক্রেন থেকে কাউন্টার ড্রোন মেজার আনছে। ইউক্রেনের ইউজ করা কাউন্টার ড্রোন মেজার শাহেদ 147 ড্রোনের ক্ষেত্রে পরীক্ষিত। ইউক্রেন এই সেম কাউন্টার মেজারমেন্ট ইউজ করে রাশিয়ার অসংখ্য শাহেদ 147 ড্রোন ধ্বংস করেছে। বলে রাখা ভালো, এই শাহেদ 147 ড্রোন রাশিয়া ইরান থেকেই পেয়েছে। আবার যুদ্ধের প্রথম 40 দিনেই আমেরিকা তাদের অসংখ্য টমাহক ক্রুজ মিসাইল ইউজ করে ফেলে, যা চায়না তাইওয়ান যুদ্ধ শুরু হলে আমেরিকার 100% দরকার। এই যুদ্ধবিরতিতে আমেরিকা তাদের টমাহক ক্রুজ মিসাইলের স্টক একটু হলেও রিফুয়েলিং করতে পারবে।
অপরদিকে 50% উপর প্যাট্রিয়ট এবং থার্ড ইয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর আমেরিকা ও তাদের মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো শেষ হয়ে গিয়েছে, যা ইরানের ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে একমাত্র কার্যকরী সিস্টেম। এই যুদ্ধবিরতির মধ্যে তারা এই ইন্টারসেপ্টর মিসাইল কিছুটা হলেও রিকভার করতে পারবে। তবে বলে রাখা দরকার, 2-3টি ইন্টারসেপ্টর ব্যবহার করেও এইসব এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল থামাতে পারেনি, যা আমেরিকা, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য ন্যাক্কারজনক। এবার আসা যাক ইরানের সময় কিভাবে নিজেদের শক্তি বাড়াতে পারে সেই কথায়। তাহলে প্রথমেই বলতে হয় ইরান কতটুকু বিমান বিধ্বংসী অস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধকালীন মাটির নিচে রেখেছিল তার কথা। ইরান যুদ্ধকালীন সময় বিশাল সংখ্যক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাটির নিচে লুকিয়ে রাখে, যা এই যুদ্ধবিরতির সময় ইরান মোতায়েনের সুযোগ পাবে। চীনের সহায়তা ইরানকে ব্যাপক সাহায্য করেছে। ইতিমধ্যে চীন ইরানকে বহনযোগ্য বিমান বিধ্বংসী সিস্টেম দিয়েছে, যা বহনযোগ্য হওয়ায় ধ্বংস করা বেশ কষ্টসাধ্য। এইসব পোর্টেবল চাইনিজ সিস্টেম ব্যবহার করে আমেরিকার F-15, A-10 এমনকি F-35 মতো 5th জেনারেশন ফাইটারে সাকসেসফুল অ্যাটাক করেছিল বলে কিছু গণমাধ্যম দাবি করছে, যা মডার্ন যুগে কমপ্লিটলি গেম চেঞ্জার। কারণ পৃথিবীর এটি ফার্স্ট 5th জেনারেশন কোনো জেটে এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা সাকসেসফুল অ্যাটাক করা। ইরানের ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তাদের লিডারশিপকে পুনরায় ফিক্স করা। ইরানের অধিকাংশ লিডার আমেরিকা ও ইসরায়েলের হামলায় মারা যায়। ইরান এই সময় নিজেদের লিডারশিপ গুছিয়ে নিতে পারবে। এখন শুধু সময়ের অপেক্ষা। আপনার কি মনে হয় এই শান্তি চুক্তি করে কার লাভ বেশি? কমেন্ট করতে ভুলবেন না। এরকম অ্যাকুরেট ট্রুথফুল রিপোর্ট পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।